আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম শুধু তোমার আগমন পার্ট 7। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ইফতি পলিথিনটায় ফুল দেখে বলল, রুদ্র ভাই, এগুলো কি? তুই ফুল নিয়ে এলি কার জন্য? তোর বোনের জন্য। আমার বোন নেই? আছে। ইফতি চোখ ছোট ছোট করে বলল, আছে মানে আমার বাপকে আবার বিয়ে করেছে নাকি? রুদ্র দাঁত চেপে বলল, শালা সবসময় 2 লাইন বেশি বুঝিস। তাহলে বোন কে? অধরা। আজও সোহা অধরার কাছে ঘুমাতে এলো। অধরা আর আজকে ওকে ছাড়ল না, খুব শক্তপক্তভাবে প্রশ্ন করে বসেছে। আজও আদ্রর কথা বের করতে মানে করবেই। শেষমেশ সোহা অধরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। চেপে রাখা সব কষ্ট, রাগ, অভিমান সেই কান্না দিয়েই বেরোতে চাইছে। অধরা মোলায়েম কণ্ঠে বলল, এখন যদি না বলিস কি হয়েছে তাহলে আর আমার সাথে মিশবি না। দরকার নেই আমার এমন বোন, যে বোন সব শেয়ার করতে পারলেও কষ্টটা শেয়ার করতে পারে না। সোহা নিচু গলায় আমতা আমতা করে বলল, বলছি আমি আদ্র ভাইকে। অধরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ভালোবাসি সেটা আমি জানি, এর পরে কি নিয়ে কি হয়েছে সেটা বল। ওই যে তুমি ওই দিন রাতে রাইমার নাম্বার দিলে যে আদ্র ভাইকে, তুই দেখেছিস আমি নাম্বার দিয়েছি? উহু। তাহলে না জেনে আগেই কেঁদে ভাসিয়ে দেওয়ার কি মানে? কিন্তু তুমি তখন বললে যে নাম্বারটা দিবে কিনা, তাই ভেবেছিলাম ভাইয়া হয়তো নাম্বারটা চেয়েছে। শোন, এসব ঝাড়, একটা কথা বলছি ভালো করে শোন। আদ্র ভাইয়া না কারো সাথে কথা বলে আর না নাম্বারটা নিয়েছিল। ভাইয়া কাউকে ভালোবাসে না আর না কাউকে বাসবে। ভাইয়া পড়াশোনা নিয়ে ব্যস্ত, এখন এগুলোতে জড়াবে না। নিশ্চিন্ত থাক তুই। সোহা চোখ মুছে বলল, সত্যিই বলছো? আর কিভাবে বললে বিশ্বাস হবে শুনি? সোহা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছুঁয়ে বলো ভাইয়া কোনো মেয়েকে ভালোবাসে না। অধরা সোহাকে জড়িয়ে ভরে বলল, না, ভাইয়া কাউকে ভালোবাসে না। তুই আর মন খারাপ করে থাকিস না, আবার আগের মতো হয়ে যা প্লিজ। ঠিক আছে, এবার থেকে মন খারাপ করে থাকবো না। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রুকাইয়া ছেলের অপেক্ষায় বসেছিলেন। অনিমাও ছিল, তবে রুকাইয়া জোড়াজোড়ি করে রুমে পাঠিয়ে দিয়েছে। রুদ্র ফিরে এলো। মেইন দরজা লাগিয়ে সামনে তাকাতেই মাকে দেখে এগিয়ে এসে বলল, মা ঘুমাওনি? না রে, তোর জন্যেই অপেক্ষা করছিলাম। ওহ, ফ্রেশ হয়ে আয়। রুকাইয়ার চোখ গেল ছেলের হাতে থাকা পলিথিনের দিকে। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, তোর হাতে কি? রুদ্র এক পা এগিয়ে আবার পেছনে ফিরে বলল, ফুল। কার জন্য? রুদ্র কোনো ভনিতা না করে বলল, অধরার জন্য। রুকাইয়া হেসে বললেন, ও তাহলে দিয়ে আয়। রুদ্র চলে গেল ওপরে। অধরার রুমের সামনে এসে ডাকল, অধরা, ঘুমিয়ে পড়েছিস? অধরা, এই দরজা খোলো তো। অধরা দরজা খুলে দিয়ে দাঁড়ালো। আপনি এত রাতে এখন ফিরলেন? রুদ্র ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, তোর জন্য বেলি ফুল এনেছি। অধরা হাতে নিল। রুদ্র অধরার মুখ পানে তাকিয়ে গভীর শ্বাস ছেড়ে চলে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রুদ্র রুমে ফিরে শাওয়ার নিয়ে বের হলো। রুকাইয়া খাবার বেড়ে দিলেন। এদিকে অধরা বেলি ফুলের গাজরাগুলো হাতে নিয়ে ঠাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভাবল, আজ তো কেউ বলেনি ফুল এনে দিতে, তাহলে আজ অকারণেই ফুল কেন এনে দিল? তাহলে কি রুদ্র ওর কথা ভাবে, ওকে ভালোবাসে? রুদ্রের কথা ভাবতেই অজান্তেই মুখে হাসি চলে এলো। ও ফুলগুলো রেখে চুপি চুপি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এলো। যেই সাইড থেকে ডাইনিং টেবিল স্পষ্ট দেখা যায়, সেইখানে এসে রেলিংয়ে হাত ভর করে দাঁড়ালো অধরা। রুদ্র তখন খাচ্ছিল। পাশেই ছিল রুকাইয়া। রুকাইয়া অধরাকে খেয়াল করেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলেন। অতঃপর ছেলের প্লেটে তরকারি দিতে দিতে আস্তে করে বললেন, ওপর থেকে অধরা তোকে দেখছে। রুদ্র প্লেটের দিকে তাকিয়েই বলল, আসলেই দেখছে? রুদ্র তক্ষুনি পেছন ফিরে অধরার দিকে তাকালো। এতে অধরার মুখের মুচকি হাসি হাওয়া হয়ে গেল। এরপরে সোজা হয়ে দাঁড়িয়ে আমতা আমতা করতে করতে চলে গেল। যা দেখে রুদ্র এবং রুকাইয়া দুজনেই হাসলেন। পরদিন সকাল সকাল আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ চলে গেলেন অফিসে। আদ্র ভার্সিটি যাওয়ার সময় অধরা আর সোহাকে সাথে নিয়ে গেল। ওদের কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটি যাবে। অন্যদিকে রুদ্র সকালে বেরিয়ে গেছে নাফিসের বিয়ের শপিং করতে। সেখানেই সারাদিন পার করে বিকেলে বাড়িতে ফিরে। সন্ধ্যের পরপরই আদ্র অধরা আর সোহাকে ডেকে ছাদে গেল। ছাদে দারুণ বাতাস বইছে। সারাদিন তপ্ত গরমের পরে এই সময় ছাদে এসে বাতাসে দাঁড়াতেই ওদের ভালোই লাগছে।
রুদ্রকেও ডেকেছে, ও বলেছে একটু পরে আসছে। আপাতত ছাদের এক কোণে একটা চাদর বিছিয়ে বসলো তিনজনে, আড্ডে দেবে। আর এই আড্ডে দেবার প্ল্যানটা আদ্ররই। রুদ্র আসছিল না বলে আদ্র সোহাকে বলল, সোহা, রুদ্রকে ডেকে নিয়ে আয় না। সোহা উঠে দাঁড়ালো, সাথে অধরাকেও জোর করে নিয়ে গেল। ওরা চলে যাওয়ার পরে আদ্র একা একা বসে আছে। হুট করে ওর নজর যায় অধরা আর সোহার ফোনের দিকে। দুজনেই ফোনটা রেখে গিয়েছে। আদ্রর মাথায় বদবুদ্ধি চাপল। ও অধরার ফোনটা হাতে নিল। ফোনের লক দেওয়া ছিল না বলে অনায়াসেই ভিতরে ঢুকতে পারল। এরপরে সোজা রুদ্রের নাম্বারে মেসেজ লিখল, রুদ্র ভাই, আপনি ফিরে আসায় অনেক হ্যাপি আমি। আপনি অনেক ভালো। সেই তো চলে গিয়েছিলেন আমার দোষ দিয়ে, এখন তো ভালোভাবেই কথা বলেন। প্রথম প্রথম অনেক রাগ ছিল আপনার ওপরে, কিন্তু এখন না কোনো রাগ আসে না। মিথ্যে হোক আর সত্যিই হোক, আপনি তো আমার স্বামী। ঠিক সময় দেশে এলে এতদিনে বাচ্চার বাবা হয়ে যেতেন। এই একটা মেসেজই বড় করে লিখল, এবং বাংলায়। কিন্তু অধরা যে বাংলায় মেসেজ লিখতে পারে না এটা আদ্র জানে না। ওর এই কাজটা করার একটা ক্লু ও নিজেই রেখে গেল। যদি ইংরেজিতে লিখত তাহলেই ভালো হতো। ও মেসেজগুলো দিয়ে সে চ্যাট হিস্ট্রিটা ডিলিট করে দিল। এরপরে তাড়াহুড়ো করে ফোনটা আগের জায়গায় রেখে নিজের ফোন নিয়ে স্ক্রোল করতে ব্যস্ত হয়ে পড়ল। আবার যদি সন্দেহ করে তার জন্য একটা বন্ধুকে কল দিয়ে শুধুই কথা বলার বাহানা দিল। এর পরপরই রুদ্র, অধরা আর সোহা এলো। আদ্র ফোনে কথা বলা শেষ করল বলতে একটু নাটকই করল। অধরা এসে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখে কোলের উপরেই ফোনটা রেখে দিল। রুদ্র ওদের সাথে বসে গল্প করতে লাগলো। এর কিছুক্ষণ পরে ফোনটা বের করতেই শুরুতেই দেখল অধরার নাম্বার থেকে মেসেজটা দেখার পরে রুদ্র হেসে হেসে অধরার দিকে তাকালো। অধরা এই হাসির মানে বুঝতে না পেরে কথায় মনোযোগ দিল। রুদ্র আর কথায় মনোযোগ দিতে পারল না। অধরার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। আদ্র ওর হাসি খেয়াল করল। রুদ্র আদ্রকে ইশারা করে সোহাকে নিয়ে চলে যেতে বলল। আদ্র বুঝতে পেরে সোহাকে বলল, সোহা, চল কিছু খাওয়ার জিনিস নিয়ে আসি। ঠিক আছে, চলো। অধরা বলল, আমি যাব সাথে? আদ্র বলল, না রে, যাবো আর আসবো, তুই থাক। আদ্র সোহাকে নিয়ে চলে গেল। রুদ্র তখনও ওর দিকে তাকিয়ে হাসছিল। অধরা হাসার চেষ্টা করে উঠে চলে গেল ছাদের দরজার দিকে। রুদ্র চট করে উঠে দাঁড়িয়ে অধরার হাত ধরে ফেলল। আরেক হাতে ছাদের দরজা লাগিয়ে দিল। অধরা থতমত খেয়ে তাকিয়ে বলল, কি হলো? হাত ধরেছেন কেন? আর এভাবে হাসছেন কেন? হাসব না তো কি করব? কাঁদব? তাই এভাবে হাসার কি আছে? হাত ছাড়ুন। রুদ্র হাতটা আরও শক্ত করে বলল, অনেক কিছু। আচ্ছা, তুই সেদিন আমাকে যে বললি আমি তোকে কুপ্রস্তাব দিয়েছি, আর আজ যে তুই আমাকে কুপ্রস্তাব দিলি, তার বেলায় মানে? রুদ্র বাঁকা হেসে বলল, আগে জানলে দেশে এসে তোর শখটাই পূরণ করতাম। কি বলছেন? কিসের শখ? অধরা সত্যিই বুঝতে পারছে না রুদ্র ঠিক কোন শখের কথা বলছে। ও তো কাউকে ওর শখ নিয়ে কোনো কথা শেয়ারও করেনি, তাহলে এই শখটা এলো কোথা থেকে? অন্যদিকে রুদ্র যা বলছে মেসেজটার জন্যই বলছে। রুদ্র তখনও অধরার হাতটা শক্ত করে ধরে রেখেছে। অধরা হাত ছাড়াতে ছাড়াতে বলল, আমার কোনো শখ নেই যা আপনার পূরণ করতে হবে, আর হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রুদ্র ঘাড় কাত করে অধরার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওরে পোল্টি বাজ রে, তুই তো দেখি আসলেই পোল্টি নিস। অধরা রেগে গিয়ে বলল, কিসের পোল্টি নিয়েছি? এখন কিছু বুঝতে পারছিস না? একটু আগে তো সত্য মিথ্যা যাচাই করছিলি, আর এখন না বোঝার ভান করছিস। অধরা নিরেট হয়ে ভাবতে লাগলো ও কি বলেছে। কই আড্ডা দেওয়ার সময় তো তেমন কিছুই বলেনি। রুদ্র অধরার চুপচাপ সম্মতির লক্ষণ ভেবে হাত ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, আগে যদি তোকে দেখতাম তাহলে তোর শখ পূরণ করতে আগেই ফিরে আসতাম। অধরা তখনও রুদ্রের কথার আগাগোড়া কিচ্ছু পেল না। ভাবতে লাগলো এই শখটা কি। রুদ্র হাসতে হাসতে আগের জায়গায় গিয়ে বসল। অধরা ঠাই দাঁড়িয়ে রইল। রুদ্র অধরাকে উদ্দেশ্য করে বলল, দরজাটা খুলে দিস। অধরা ধ্যান থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আর চোখে রুদ্রর দিকে তাকালো। রুদ্র তখনও ওকে দেখে মিটিমিটি হাসছিল। অধরা এগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব নিয়ে বসল। এরপরে থমথমে গলায় বলল, আচ্ছা, কি হয়েছে বলুন তো? কই আমি তো কোনো শখের কথা বলিনি। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, বলিসনি তো কি আমি বুঝতে পারবো না ভেবেছিস? একটু বুঝে বলুন না। রুদ্র হেসে বলল, আপাতত অবুঝ থাক। আপনি কি বাচ্চা মনে করছেন আমাকে? উহু, তুই বাচ্চা হবি কেন? সময় মতো দেশে এলে তো আজকে। কি আজকে? থামলেন কেন বলুন না। সময় মতো দেশে চলে আসলে তুই যা বলেছিস তাই হতি।
অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে মাথার চুল খামচে ধরল। ও তো কিছুই বলেনি, তাহলে এই রকম কথা বলার মানে কি? ইচ্ছে করছে রুদ্রকে মেরে কথাগুলো বের করতে। অধরা ছাদ থেকে রুমে ফিরেছে ঘণ্টাখানেক হলো। একটু পড়াশোনা করে ফোনটা স্ক্রল করতে করতে শুয়ে পড়ল। সোহা আজকে আসেনি। অধরা ফোনটা রেখে রুদ্রের কথাই ভাবতে লাগলো। কিছুতেই সেই কথার আগাগোড়া পাচ্ছে না তো পাচ্ছেই না। ফোনটা বেজে উঠল। অধরা ফোনটা হাতে নিয়ে দেখল রুদ্রের নাম্বার। কলটা রিসিভ করল। কি করছিস? ঘুমাসনি? ঘুমাবো। সোহা আছে পাশে? উহু, আজকে আসেনি। ও আচ্ছা ভাইয়া, তখন আপনি কিসের শখে কথা বললেন আমি সত্যি বুঝতে পারিনি। একটু যদি বুঝিয়ে বলতেন। তোর হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখ। অধরা সাথে সাথে ছবিটা দেখল। যা দেখে ওর চক্ষু চড়াচ গাছ। ওরই নাম্বার থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে। অধরা কি বলবে ভেবে পাচ্ছে না। রুদ্র কলে হ্যালো হ্যালো করেই যাচ্ছিল। অধরা উঠে বসল। ভাইয়া, এই মেসেজটা আমার নাম্বার থেকে দেওয়া হয়েছে। তোর নাম্বার থেকে না, তুই দিয়েছিস। না, আমি দেইনি ভাইয়া। দেখ, মিথ্যে বলবি না। মিথ্যে আমার একদম সহ্য হয় না। কিন্তু যেটা আমি দেইনি সেটা কেন স্বীকার করব? তুই আমাকে পাগল পেয়েছিস। এটা তোর নাম্বার থেকে এসেছে। নাম্বার দেখ তুই। অধরা এই টপিক নিয়ে এক প্রকার ঝগড়াই করল। রুদ্র বারবার বলছে এটা ওরই মেসেজ, কিন্তু অধরা বলছে ও দেয়নি মেসেজ। শেষে রুদ্র নিজেই রাগ করে ফোন কেটে দিল। এরপরে বিছানায় এসে ফোনটা সাইলেন্ট করে শুয়ে পড়ল। অধরা আবার কল ব্যাক করল, কিন্তু সে কল আর রুদ্রের অবধি পৌঁছল না। পরদিন, দিনটা বৃহস্পতিবার। রুদ্র সকাল সকাল রেডি হলো বন্ধু নাফিজের বিয়েতে যাবে বলে। বিয়েটা একটা রিসর্টে হবে এবং আজকে সেখানেই গায়ের হলুদ। কালকে বিয়ে, সেক্ষেত্রে রুদ্রকে কালকেই বিকেলে নাফিজ সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রুদ্র যায়নি অধরার জন্যই। তবে আজ যেতেই হবে। নাফিজের বাবা মা রুদ্রদের বাড়ির সবাইকেই আগে যেতে বলেছে, কিন্তু কেউই যাবে না। শুধু বিয়ের দিন আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ যাবেন। রুদ্র দুদিনের জন্য পরার জামাকাপড় ও বিয়েতে গায়ের হলুদে পরার জন্য জামাকাপড়গুলো লাগেজে ভরে রাখছিল। রুকাইয়া এসে ওর সাথে গুছিয়ে দিলেন আর টুকিটাকি কথা বললেন। অধরা ড্রয়িং রুমে এসে মুখ ভার করে বসে আছে। অনিমা জিজ্ঞাসা করলেন, খাবার দেব? না, খাবো না। কেন খাবি না? বেলা হয়নি? ভালো লাগছে না, পরে খেয়ে নেব। তাহলে খেয়ে নিস, আমি গেলাম। অনিমা চলে যেতে অধরা উঠে ডাইনিং টেবিলের কাছে এসে গ্লাসে পানি ভরে নিয়ে সেখানেই দাঁড়িয়ে অল্প অল্প করে পানি খাচ্ছিল আর নিরেট হয়ে ভাবছিল, ও তো শিওর মেসেজটা ওর লেখা না। ও আর যাই হোক কাউকে বাংলায় মেসেজ দেয় না, বলতে লিখতেই পারে না, কিন্তু সেটা আদ্র জানত না। এই সময় রুকাইয়া আর রুদ্র নামছিল। রুদ্র অধরাকে দেখে রুকাইয়ার দিকে তাকিয়ে জড়ানো বলল, মা, একটু পরে আসো না, ওর সাথে একটু কথা বলবো। তুমি থাকলে হয়তো চলেও যেতে পারে। রুকাইয়া ছেলের পিঠে হাত রেখে হেসে বললেন, কথা বল। রুকাইয়া পিছিয়ে চলে গেলেন। রুদ্র লাগেজ নিয়ে নিচে নামল। অধরা রুদ্রকে দেখানাত্রই পানির গ্লাসটা রেখে এগিয়ে এসে বলল, আপনার ফোনটা দেখি তো। রুদ্র কপাল কুঁচকে নিয়ে বলল, কেন, কি করবি? শুনুন, আপনার পার্সোনাল কিছু দেখব না। ফোন না দিলেন, আপনার হাতেই থাকুক, শুধু মেসেজটা বের করুন তো। রুদ্র ফোন বের করে মেসেজ দেখালো। অধরা দৌড়ে গিয়ে সোফায় থেকে নিজের ফোন এনে ওর মেসেজ লিস্টটা দেখালো আর বলল, দেখুন, আমার ফোনে এই মেসেজ নেই, মেসেজটা আমি দেইনি। আর একটা কথা বললে কি বিশ্বাস করবেন? কি, বল। আমি বাংলায় মেসেজ লিখতে পারি না। রুদ্র মুখ বেঁকিয়ে বলল, এখন শাক দিয়ে মাছ ঢাকতে চাইছিস? অধরা আস্তে আস্তে ওর মেসেজগুলো দেখালো। ও এই পর্যন্ত যাদের যাদের সাথে চ্যাট করে এসেছে সবার চ্যাট লিস্টই দেখালো। রুদ্র এবার বিশ্বাস করলো মেসেজটা ও দেয়নি। অবশেষে অধরার গালে হালকা করে হাত ছুঁয়ে হেসে বলল, তাহলে হয়তো মিস্টেক হয়ে এসেছে, আমি বের করব কি করে এমন হলো, চিন্তা করিস না। আমি দেইনি, বিশ্বাস করুন। আরে ধুর পাগলি, এইটা নিয়ে এত সিরিয়াস হতে হবে? আর মনে হয় রাতে ঘুমাসনি।